আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সাবেক সভাপতি শামস মাহমুদ। দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, শুরুটা করতে চাচ্ছি, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, কোন দিকে যাচ্ছে? ব্যবসা বাণিজ্য আমরা যদি দেখি, মানে বর্তমানে দেয়ার সাম ইস্যুস। যেমন আমাদের ইন্টারনালি একটা প্রবলেম আছে যে ইনফ্লেশন। এটার এফেক্ট কিন্তু আমরা গত 3 বছর ধরে যদি আমরা দেখি, উই অলওয়েজ হ্যাড দিস প্রবলেম, যে একটা ইনফ্লেশনের এফেক্ট, জিনিসপাতির দাম, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। অ্যান্ড এখন যেটা যুক্ত হয়েছে, এটা একটা গ্লোবাল একটা জিনিস। যেমন ইরানের যে যুদ্ধ যা হচ্ছে, ওটার কারণে আমাদের স্পেশালি দুটা জিনিস, একটা হলো জ্বালানি, আরেকটা হলো ফার্টিলাইজার। এই দুটার সাপ্লাইতে একটা শক এসেছে, এবং এইটার যে নকডাউন এফেক্ট, যেটা এটা সবাইকে কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট করছে। এবং আমরা যেটা দেখছি যে এটার কারণে ধরেন দেয়ার আর সাম ডিসরাপশনস হ্যাপেনিং। ফর এক্সাম্পল, আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, ম্যানুফ্যাকচারিং সেক্টরে ধরেন যারা ইলেকট্রিসিটির উপর ডিপেন্ডেন্ট, পাওয়ার কাটস হচ্ছে। তারপরে ফার্মিং সেক্টরে যদি বলি, ইউরিয়ার একটা শর্টেজ লক্ষ্য করা যাচ্ছে। তো সবকিছু নিয়ে কিন্তু উই আর গোয়িং থ্রু আ ট্রানজিশনাল ফেজ। কিন্তু শকগুলো যেগুলো আসছে, এটা কিন্তু মেজরিটি কিন্তু আসছে এক্সটার্নাল ফ্যাক্টরের জন্য, ইন্টারনাল ফ্যাক্টরের জন্য ওরকম হচ্ছে না। কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টরের জন্য আবার ইনফ্লেশনের উপরে একটা এফেক্ট আসছে, যেটার কারণে দ্রব্যমূল্যের উপর আমরা একটা এফেক্ট দেখছি। জি, আরেকটা বিষয় যদি একটু জানতে চাই, গত 8 মাস ধরে রপ্তানি কমেছে এবং সবচেয়ে বেশি কমেছে মার্চে 19%। এই যে এর পেছনে কি ধরনের কারণ থাকতে পারে, কি কি কারণ হিসেবে আপনার মনে হচ্ছে? না, এটার কারণটা যদি আপনি দেখেন যে ফার্স্ট অফ অল, এরকম কিন্তু কখনো আমরা লক্ষ্য করিনি যে মাসের পর মাস, ধর 8 মাস 9 মাস এরকম এক্সপোর্ট ডিক্লাইন করছে। এক্সপোর্ট কিন্তু সামনে কিন্তু ডিক্লাইন করবে। দেয়ার আর আদার রিজনস। এটার কিন্তু ডিক্লাইনের মেইন রিজনটা ছিল ট্রাম্প ট্যারিফ। গত বছর যখন ট্রাম্প ট্যারিফ নির্ধারিত হয়, তখন কিন্তু যেটা হয়েছিল যে আপনার বায়াররা যেহেতু ধরেন 20% এক্সেস যে ট্যারিফ এখানে অ্যাডিশনটা হয়েছে, ওটার কারণে ধরেন আগে যদি ওনারা কথার কথা 100 পিস শার্ট আমার থেকে কিনতো, ক্রয় করতো, ওনারা কিন্তু বাংলাদেশ থেকে তখন ধরেন ওই 100 জায়গায় ধরেন 90 অথবা 80 পিস কিনেছে। অ্যান্ড আরেকটা জিনিস হলো যে ট্রাম্প ট্যারিফ তো গ্লোবালি সব দেশের সাথেই একটা এফেক্ট হয়েছে, এবং গ্লোবালি যেটা হয়েছিল যে আপনার ইনফ্লেশনারি এফেক্ট, যেহেতু জিনিসপাতির দাম এক্সপোর্ট এফেক্ট করেছিল, ধরেন যেভাবে এক্সপোর্ট করার কথা ছিল এক্সপোর্ট হয়নি, অথবা ওটার কারণে ওদেরও কিন্তু একটা ইনফ্লেশনারি এফেক্ট প্রত্যেকটা দেশেই কিন্তু মানে কোনো না কোনো হয়েছে। তো ওটার কারণে যেটা হয়েছে যে আপনার ওখানে কনজাম্পশন, ওখানে যে ক্রেতা ছিল, যেমন ফর এক্সাম্পল ইউরোপিয়ান ইউনিয়ন, বাংলাদেশের একটা বড় একটা মার্কেট ছিল ওখানে। তো ট্রাম্প ট্যারিফের কারণে যেহেতু আমার অর্ডার কিছু কমেছিল, এটা তো খালি বাংলাদেশের জন্যই কমেনি, এটা তো ভিয়েতনামও কমেছিল, ইন্ডিয়াতেও কমেছিল, শ্রীলঙ্কাও কমেছিল, পাকিস্তানেও কমেছিল, যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ততা যারা আছে। তো যেটা হয়েছে যে তখন চায়না অথবা ভিয়েতনাম, যারা আমেরিকায় মেইনলি ফোকাস করতো, ওনারা কিন্তু তখন যেহেতু এক্সেস ক্যাপাসিটি আছে ওনার ইন্ডাস্ট্রিতে, ওনারা তখন ইউরোপমুখী হয়। তো ইউরোপমুখী যখন হয়, তখন আমরা একটা প্রেশারে পড়ে ধরেন প্রাইস কম্পিটিটিভনেস, মানে ওইখানে প্রাইস কমিয়ে ধরেন অর্ডারগুলো আমরা নিয়েছি। কারণ আমি তো যখন ফ্যাক্টরি শুরু করেছি, এক্সটার্নাল এসব শক তো আমি ফ্যাক্টরিং করি না। আমরা তো নর্মাল মানে ব্যবসার যে ফ্লোটা থাকে ওটাই চিন্তা করি। তো তখন এটার পাশাপাশি যেটা হয়েছিল যে আমাদের কিন্তু গত বছর ফ্লাডও হয়েছিল। তারপর ইলেকশন হবে না এই ট্রানজিশনের কারণে কিন্তু আপনার বায়াররা কিন্তু তখন অন্য দেশে যেখানে এক্সেস ক্যাপাসিটি ছিল ওসব দেশে অর্ডার প্লেস করেছিল, বাংলাদেশে প্লেস করেনি। তো এটার একটা ধারাবাহিক ভাবে কিন্তু এটার একটা মানে ক্রমাগত ভাবে আমরা দেখছি যে মানে অর্ডার কমেছে। বাট দেয়ার ওয়ার আদার রিজনস, এই যেগুলো বললাম এগুলো কয়েকটা রিজন।
সামনে আসলে আরো রপ্তানি কমতে পারে বা কমার একটা সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে আসলে কি করা উচিত? করা উচিত যে আমাদের তো দেখেন, আহ, আহ, এখানে ভিয়েতনামের উদাহরণ দিতে লাগবে। ভিয়েতনাম কিন্তু যখন ট্যারিফটা অ্যাডিশনাল ট্যারিফটা দেয়, ভিয়েতনাম কিন্তু কম্পিটিটিভনেস কিভাবে ধরে রাখবে ওটার কারণে ওনারা কি করলো, লজিস্টিক্স এর উপর ফোকাস করলো। হ্যাঁ, তারপরে কারেন্সি ডিভ্যালুয়েশন, আর্টিফিশিয়ালি ধরেন কন্ট্রোলড মেকানিজমের মাধ্যমে কারেন্সিকে ডিভ্যালু করলো যাতে কম্পিটিটিভ হয় ওনারা। হ্যাঁ, ওখানে পণ্য যাতে চিপার হয়। লজিস্টিক্সে যেটা করলো যে ধরেন ওখানে মাল, যে কাঁচামাল, যে র মেটেরিয়াল, ওটা যখন ওরা ইম্পোর্ট করে, ওদের পোর্ট থেকে ওটা বেরোতে ধরেন একদিন সময় লাগে। তারপরে এক্সপোর্টের সময় খুব দ্রুত সময়ে কিন্তু ওরা এক্সপোর্ট করতে পারে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে যেটা হয়েছে, আমরা অনেক চেঞ্জ নিয়ে কথা বলছি, অনেক কিছু করছি, কিন্তু লজিস্টিক্সে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি এখনো। ফর এক্সাম্পল, পোর্টে যখন কাঁচামাল আমরা ইউজুয়ালি মানে আমদানি করি, তখন কিন্তু যেটা হয় যে এখানে ওটা খালাস করতে আহ, অনেক ক্ষেত্রে অনেক দিন লাগে। তারপর এখানে টেস্টিং করতে লাগে, এইচএস কোডের এই অনিয়ম থাকে, মানে এইচএস কোড মিলছে না। তারপর ওখানে অ্যাডিশনাল পেনাল্টি থাকে, এগুলো। তারপর ট্রান্সপোর্টেশন ধরেন, ঢাকা চিটাং হাইওয়েতে যেভাবে ধরেন ট্রাফিক জ্যাম থাকে, ওখানে ফ্যাক্টরিতে পৌঁছতে দেরি হয়, রাত্রেবেলা ফ্যাক্টরি খোলা রাখতে লাগে, ওটা একটা অ্যাডিশনাল এক্সপেন্স। সবকিছু নিয়ে তারপর ধরেন আমাদের কারেন্সি এখনো কিন্তু ওই আগে যেটা ছিল ওটাই রয়ে গেছে। যদিও এটা রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট কিন্তু ধরেন যেটা বলা হচ্ছে যে 125 থেকে 140 টাকা, কিন্তু আমরা কিন্তু এটাকে ডিভ্যালু করতে দিচ্ছি না। তো এটা এক্সপোর্ট কম্পিটিটিভনেসে কিন্তু আমাদেরকে হার্ট করছে। আবার এখানে অন্য জিনিসও আছে, যদি আপনি কারেন্সি ডিভ্যালুয়েশন করেন, তখন যেহেতু আমরা ইম্পোর্ট বেসড একটা ইকোনমি, আমাদের ফার্টিলাইজার ইম্পোর্ট করতে লাগে, আমাদের ডিজেল ইম্পোর্ট করতে লাগে, জ্বালানি ইম্পোর্ট করতে লাগে, তারপরে বহু কিছু র মেটেরিয়াল আমি ইম্পোর্ট করতে লাগে। ওটার আবার নকডাউন এফেক্ট থেকে কিন্তু একটা ইনফ্লেশনারি এফেক্ট এখানে আরো তৈরি হবে। আজকে যদি আমি বলি যে ইনফ্লেশনারি দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে, এই ডিভ্যালুয়েশন করলেও কিন্তু পরে কিন্তু আরো দাম বেড়ে যাবে। তো তখন স্বাভাবিকভাবে যারা বাংলাদেশে আমরা যারা বসবাস করি, এখানে জিনিসপত্রের দাম মানে সাধারণ জনগণের নাগালের বাইরে চলে যাবে। কিন্তু এটাকে ঠিক করতে গিয়ে আবার এক্সপোর্টে যখন আপনি ডিভ্যালুয়েশনটা করছেন না, তখন কিন্তু আবার এক্সপোর্ট কম্পিটিটিভনেসও কিন্তু আমি হারাচ্ছি। কারণ এখানে অন্য যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু আমরা দেখছি যে বর্তমানে একটা সরকার মাত্র এসেছে, ওনারা কিছু উদ্যোগ নিচ্ছে। তো ওনারা যখন উদ্যোগগুলো নিবে, এটার প্রতিফলন কিন্তু আমরা দেখবো ধরেন কিছু দিন পরে বা একটু সময় লাগবে। জি। জি, আরেকটা বিষয় হচ্ছে যে যারা আসলে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন, ওনারা অনেকেই বলছেন যে এই যে ব্যাংকের যে ইন্টারেস্ট রেটটা, এটা অনেক বেশি। এটা নিয়ে আপনি কি বলবেন, বা এক্ষেত্রে আসলে কি করা উচিত? না, ইন্টারেস্ট রেট তো ডেফিনেটলি, ইন্টারেস্ট রেট এখন যে ইন্টারেস্ট রেটটা আছে, দেখেন এখানে মানে কিছু পলিসিগত মানে আমাদের ডিসকানেক্ট আছে। যেমন ফর এক্সাম্পল, আপনি যে ইন্টারেস্ট রেটের কথা বললেন, আমরা সবাই জানি যে বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করবে। হ্যাঁ, এটা এখন পিছানো হবে, হলেও অ্যাডিশনাল 3 বছর পর, মানে এই বছর না করে ধরেন 3 বছর পরেও কিন্তু আমরা গ্রাজুয়েশন করতে লাগবে। হ্যাঁ, তো যখন গ্রাজুয়েশন করব, তখন কিন্তু আমাদের কিন্তু এখনো 84% অফ আওয়ার ইনকাম কামস ফ্রম আরএমজি এক্সপোর্ট, ফরেন কারেন্সি। আমাদের কিন্তু অন্য সেক্টর গুলো আমরা কথা বলছি কিন্তু এখনো দাঁড়ায়নি। সো আমার অ্যাজিউম করতে লাগবে যে আমার এই সেক্টরটাকে প্রাধান্য দিতে লাগবে। তো 84% যদি আমার একটা খাত থেকে আসে, স্পেশালি আরএমজি ইন টেক্সটাইলস, তাহলে এইখানে যেটা করতে লাগবে আপনার, যখন আমি গ্রাজুয়েশন করব, তখন কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন, যেখানে বাংলাদেশের 50% বেশি পণ্য এক্সপোর্ট হয়ে থাকে এবং ভ্যালুয়েশন যেখানে করা হয় মেইনলি, ওখানে কিন্তু তখন, এখন যেমন আমি চীন থেকে ধরেন ফ্যাব্রিক ইম্পোর্ট করে এখানে সেলাই করে আমি ইউরোপে যখন পাঠাই, এখানে কোনো ট্যাক্স থাকে না, আমরা জিএসপি ফ্যাসিলিটিটা পাই। কিন্তু গ্রাজুয়েশনের পরে আমার কিন্তু এই সুবিধাটা থাকবে না। তখন আমার ফ্যাব্রিকটা এখানে বানাতে লাগবে এবং স্টিচিংটা এখানে করব। দুটা যখন বাংলাদেশে হবে, তখন যখন এক্সপোর্ট করব, তখন আমরা জিএসপি প্লাস পাবো। হ্যাঁ, তো জিএসপি প্লাসের কিন্তু এটা একটা বড় একটা শর্ত,
যে ডাবল স্টেজ ট্রান্সফরমেশন করতে লাগবে, এই দুটো প্রসেস বাংলাদেশে করতে লাগবে। অথবা স্পিনিং থেকে সুতা এখানে নিয়ে ফ্যাব্রিক বানাবো, ওটা যেমন এক্সপোর্ট করতে পারবো, কিন্তু জিএসপি প্লাস ফ্যাসিলিটি পাবো। তো এই জিএসপি প্লাস ফ্যাসিলিটির জন্য আমাদের এখনই উচিত একটা লং টার্ম একটা লো কস্ট ফান্ড তৈরি করতে লাগবে। কারণ আমাদের ব্যাংকিং সেক্টরে এই হাই ইন্টারেস্ট কি জন্য? কারণ শর্ট টার্ম বরিং করে, লাইক ডিপোজিটর থেকে শর্ট টার্ম করে আবার শর্ট টার্ম লেন্ডিং করে। তো এটা কিন্তু ওয়ার্ল্ডে যে দেশগুলো আছে যাদের সাথে আমরা কম্পিটিশন করি, সব দেশে কিন্তু একটা লং টার্ম একটা বরিং এর একটা থাকে, একটা স্কোপ থাকে, কিন্তু বাংলাদেশে কিন্তু আনফর্চুনেটলি এটা নেই। তো আমরা যদি এরকম করি, আমি কিন্তু এখনই বলতে পারি যে 3 বছর পরে যখন আমরা অ্যাকচুয়ালি গ্রাজুয়েশনটা হবে আমার, তারপরে অথবা 6 বছর পর আমার ওই ট্রানজিশন পিরিয়ডের যে গ্রেস পিরিয়ড থাকে ওটা সহ আজকে যদি একটা টেক্সটাইল মিল আমি সেট আপ করতে চাই, এটা কিন্তু বানিয়ে প্রোডাকশনে গিয়ে স্টেবল হতে কিন্তু 5 বছর সময় লাগে। যে সময় কিন্তু বেশি নেই। আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে আসলে ডলারের প্রাইসটা 135 থেকে 140-এর মধ্যে থাকা উচিত, মানে এটা একটা যৌক্তিক প্রাইস হিসেবে আপনি উল্লেখ করছিলেন। তো এটা আসলে কিসের ভিত্তিতে করছিলেন? এটা একটা জিনিস আছে যে রিয়েল এক্সচেঞ্জ রেট, মানে যখনই বাংলাদেশ ব্যাংক ধরেন বললো যে আপনার ধরেন আজকে টাকার ডলারের বিপরীতে থাকবে 124 টাকা, হ্যাঁ, এটা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করছে। কিন্তু আমাদের কারেন্সি মিক্সে, যেমন আমরা তো খালি ডলারে ব্যবসা করি না, আমরা চাইনিজ আরএমবি আছে, ইউরো আছে, তারপরে ব্রিটিশ পাউন্ড আছে, এটার একটা অ্যাভারেজ ওয়েট থাকে আমার রিজার্ভে কত পাউন্ড আছে, তারপর কার সাথে কি এক্সপোজার, আমাদের ব্যবসা কিভাবে হয়, এটা নির্ধারণ করে ওই বাস্কেটের মধ্যে কোন কোন কারেন্সি আমার রিজার্ভে আছে। ওইটার একটা কিন্তু একটা ইন্ডিকেশন দেয়, ওটাকে বলা হয় রিয়েল এক্সচেঞ্জ রেট। কিন্তু সেক্ষেত্রে তো আমাদের টাকার মানটা আসলে কমে যাবে যদি ডলার প্রাইসটা হয়। হ্যাঁ, কমবে, কারণ আপনি দেখেন এখানে পাকিস্তানেও ডিভালুয়েশন করা হয়েছে, ইন্ডিয়াতেও করা হয়েছে, শ্রীলঙ্কাও করা হয়েছে। মানে আমরা তো বাংলাদেশে এমন কিছু করিনি যেখানে মানে আমাদেরও এট দ্য সেম টাইম, কারণ এখানে দেখেন এখানে এট দ্য এন্ড অফ দ্য ডে আমার যদি কম্পিটিটিভনেস কমে যায়, হ্যাঁ, তখন কিন্তু আমি তো মানে আমার ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির জন্য আরএমজি সেক্টর কিন্তু বড় ভূমিকা রাখছে। একই সাথে পাশাপাশি আমাদের রেমিটেন্স যেটা আসে, দিস টু আর দ্য মেইন ইনফ্লোজ অফ ফরেন কারেন্সি ইনটু বাংলাদেশ। তো আপনি তখন আপনি যদি টাকার মান যদি কমে যায়, ফর এক্সাম্পল যদি ডিভালুয়েশন করেন, তখন তো রেমিটেন্স ইনফ্লো কিন্তু বেড়ে যাবে, রেমিটেন্স ইনফ্লো বেড়ে যাবে, ফর্মাল চ্যানেল দিয়ে আসা শুরু করবে। কিন্তু এই রেমিটেন্সের একটা ইন্ডিকেটর দিয়ে তো আসলে ওভারঅল অর্থনীতি হচ্ছে ব্যালেন্স করা যায় না। তো সেক্ষেত্রে আমরা তো ইউজুয়ালি হচ্ছে আমরা সবকিছু ইম্পোর্ট করি এবং এক্সপোর্টটা কমই করি, সেক্ষেত্রে তো বাংলাদেশে আসলে লুজার হবে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনায় ফিরবো, তার আগে একটু বিরতি নিয়ে আসছে। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআর সাবেক সভাপতি শামস মাহমুদের সঙ্গে। প্রিয় দর্শক, 21শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। জি, আমরা একটু আসবো বাজেট নিয়ে। সামনে যেহেতু বাজেট, এবং এখানে একটা বিষয় আসলে না বললেই নয়, দেশের অর্থনীতির বেশিরভাগ সূচক নেগেটিভ, বিনিয়োগ নেই, ব্যবসা বাণিজ্যে মন্দাভাব, কর্মসংস্থানও আশানুরূপ নয় এবং মূল্যস্ফীতি কিন্তু তুলনামূলকভাবে বাড়ছেই দিন দিন। তো এই যে এরকম সিচুয়েশনে সামনে যেহেতু বাজেটের পরিকল্পনাটা কেমন হওয়া উচিত, আসলে কোন খাতগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত? দেখেন, এখানে বাজেট উইল বি চ্যালেঞ্জিং, স্পেশালি বাংলাদেশ অর্থনীতির এখন যে সাইজটা, যে পরিমাণ মানে ধরেন দাঁড়িয়েছে, এটা কিন্তু ইজ নট আ ভেরি ইজি বাজেট টু ইমপ্লিমেন্ট। এবং মানে আমরা সবসময় কি দেখি যে বাজেটের সময় বলা হয় যে এই খাতে এত বরাদ্দ দিবে, অন্য খাতে এত দিবে, কিন্তু আলটিমেটলি কিন্তু দেখি যে বাজেট অ্যালোকেশন থাকার পরও কিন্তু এক্সিকিউশন হয় না। এখানে ফান্ডামেন্টাল যে প্রবলেম গুলো হলো যে আমরা এক্সপেক্ট করব, যেমন আমাদের এখন সামনে চ্যালেঞ্জ গুলো কি, একটা হলো জব ক্রিয়েশন। হ্যাঁ, তো জব ক্রিয়েট কেমনে হবে, তারপরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, নতুন কর্মক্ষেত্র এখানে তৈরি করতে লাগবে। হ্যাঁ, এট দ্য সেম টাইম
সার্ভিস ইন্ডাস্ট্রিগুলোকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়। তো এখানে ডেফিনেটলি আপনার এক নম্বর হলো এখানে এডুকেশনের উপরে এক্সপেন্ডিচার বাড়াতে লাগবে। এডুকেশন যখন বলি আমরা আনফর্চুনেটলি যেটা দেখি যে গতানুগতিক জাস্ট এডুকেশন হলেই হবে না, এখানে মানসম্পন্ন মানে যেটা ওয়ার্ল্ড কোয়ালিটি অনুযায়ী মানে ওই মানের এডুকেশন যাতে দরকার। হ্যাঁ, এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো যে এখানে আপনার হেলথ কেয়ারও কিন্তু এখানে ইনভেস্টমেন্ট, হেলথ কেয়ার ইটসেলফ ইজ এ বিগ সেক্টর। এখানে সরকার যেমন হেলথ কেয়ারে ইনভেস্টমেন্ট করবে, কিন্তু হেলথ কেয়ার, এডুকেশন, তারপরে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আরো একটা বড় একটা জিনিস। আমি ফ্যাক্টরি করলাম, খুব ভালো কথা, কিন্তু মাল যদি তাড়াতাড়ি যদি আমি ডেলিভারি না করতে পারি পোর্টে, হ্যাঁ, তাহলে কিন্তু আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমি হারিয়ে ফেলি। সো ওইখানেও কনসেন্ট্রেশন করতে লাগবে। অ্যাট দ্য সেম টাইম আমরা অনেক কিছু করতে চাচ্ছি কিন্তু পারবো না, বিকজ আমাদের লিমিটেশনস আছে। আমাদের লিমিটেশন ফর এক্সাম্পল যে টাকা, যে আপনি বিরতির আগে যেটা বললেন যে মানে আমাদের ইম্পোর্ট বেসড ইকোনমি, হ্যাঁ, তো এখন থেকে কিন্তু যেহেতু আমরা এলএসি গ্রাজুয়েশন করব, মানে 3 বছর পর হবে না 6 বছর পর হবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। কিন্তু এটার কারণে যে আমাদের ফরেন কারেন্সি তো মানে দুইটা খাত থেকে আসছে এখন, একটা হলো রেমিটেন্স, একটা হলো আরএমজি এক্সপোর্ট। হ্যাঁ, আর অন্য যে গুডস গুলো এক্সপোর্ট করি দে মেক আপ লাইক 10% অফ দ্য মানে দ্য আর্নিং। তো আমাদের তো ধরেন বিগত দিনের যে ঋণগুলো নিয়েছি ওগুলো তো ডলারের রিপেমেন্ট গুলো করতে লাগবে আমাদের, রাইট? সো ওই টাকাটা তো আমার মানে কোথা না কোথা থেকে আসতে লাগবে, কারণ আমার তো রিপেমেন্ট গুলো করতে লাগবে, যে কমিটমেন্ট গুলো আছে আমার, হ্যাঁ, ফরেন বরিং এর এগেইনস্টে, এটা তো সরকারকেই দিতে লাগবে। তো ওটাও আমরা জানি অনেক হাই হয়ে গেছে এখন, অনেক মানে বেড়ে গেছে। তো ওটার কারণে ইম্পোর্ট ডিপেন্ডেন্সি কমানোর জন্য ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি যাতে সাপোর্ট দেওয়া হয়, এই বাজেট থেকে যাতে আমরা একটা প্রতিফলন দেখি। ফর এক্সাম্পল ধরেন আমরা এখন মানে কথার কথা যে ধরেন বাচ্চাদের ডাইপার বাইরের থেকে ইম্পোর্ট হচ্ছে, দেশেও কিন্তু অনেক শিল্প এখন গড়ে উঠছে যারা এটা সাবস্টিটিউট করছে। তো আমার তখন বাইরে থেকে নিতে লাগছে না, হ্যাঁ, র মেটেরিয়াল ধরেন আসছে, কিন্তু ভ্যালু এডিশনটা কিন্তু এখানেই করছি। আজকে ধরেন আমরা ইন্টারনাল মানে বাংলাদেশেই ধরেন এই পণ্যগুলা আমরা যারা ধরেন এখানে বসবাস করে আমরা ইউজ করছি, কিন্তু আগামী দিনে কিন্তু ধরেন এই প্রোডাক্টটাই যে কোম্পানি বানাচ্ছে এটা কিন্তু আফ্রিকাতে এক্সপোর্ট করতে পারে অথবা মিয়ানমারে এক্সপোর্ট করতে পারে। তো নতুন ডেস্টিনেশন কিন্তু আমরা অফার হবে, আর নতুন প্রোডাক্টও কিন্তু সামনে আসবে। তো এইগুলো নিয়ে নতুন ইন্ডাস্ট্রিকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, এই বাজেটে যাতে একটা রিফ্লেকশন থাকে। আমরা একটু শর্ট করতে হবে, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই সাবেক সভাপতি শামস মাহমুদ। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবে 21 বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সাথেই থাকুন।